ফাহিম মাসুর, আমরা তো দেখছি যে এখানে জামাত ইসলামী যে ভোট সেখানে 10.40% এবং বিএনপির 12%। জামাত এবং বিএনপি নিয়ে কথা যদি বলি তাহলে এটি দাঁড়াচ্ছে, এবং আমরা তো দেখছি যে এখানে একটা পোলারাইজেশন আছে, জোট হচ্ছে, সেখানে জামাতের এই ভোটের সাথে কিন্তু ইসলামিক অন্যান্য দলের ভোট কাউন্ট যদি আমরা করি তাহলে তো অ্যাজ পার দিস সার্ভে তো জামাত ক্ষমতায় যাচ্ছে। মানে যদি জামাত সাথে আপনি এনসিপিরও করেন, যেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এনসিপির সাথে জামাতের জোট হতে পারে, জোট হতে পারে, মানে ধারণাগত পার্সপেক্টিভে এখনই কিন্তু মানে অ্যাটলিস্ট এই জরিপ অনুযায়ী কিন্তু সেটা বিএনপি থেকে বেশি হয়ে গেছে। অফকোর্স মানে সেটা সব তখন জোট হলেই যে সব এনসিপির সাপোর্টার আবার জামাতকে ভোট দিবে, নট নেসেসারি। অনেকে হয়তো তখন জামাতকে ভোট দিবে না, তো এখন এনসিপিকে ভোট দিত। এনিওয়ে আমার মনে হয় এখানে অনেক মানে কম্বিনেশন পারমুটেশন আছে, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আসলে একটা ট্রেন্ড দেখা গেছে যে যেটা বললাম যে 10 মাস আগে সেম অডিয়েন্সকে গত অক্টোবরে যেটা ভোট করা হয়েছিল পোলিংটা, সেখান থেকে বিএনপির প্রায় 26% আসলে তার সমর্থন ওই পার্সপেক্টিভে কমেছে, যেটা জামাতেরও কমেছে, বাট ওটা হচ্ছে 8%। আর কিন্তু এনসিপির আবার যেহেতু তার বেসটাই কম ছিল ওই সময়, তখন পার্টিও ফর্ম হয়নি, সেটা কিন্তু বেড়েছে প্রায় 40%। তো এই জরিপের ক্ষেত্রে আমি মনে করি যে অফকোর্স দিস ইজ অনলি এ জরিপ, হয়তো 5,000-এর মতো স্যাম্পল, বাট এই জরিপ যে কোনো জরিপ কিন্তু আসলে আমরা এটা নিয়ে অনেক কথা বলি, মিডিয়া কথা বলি, সিভিল সোসাইটি কথা বলি, কিন্তু এইটা আসলে মাচ মোর ইম্পর্টেন্ট। এই টাইপের জরিপ আসলে রাজনৈতিক দলগুলোর নিজেদের অ্যানালাইসিস করা দরকার। যেটা একটু আগে আপনি বললেন যে তরুণদের মধ্যে দেখা যাচ্ছে যে কম্পারেটিভলি জামাতের বিএনপি থেকে কিছুটা হলে এগিয়ে আছে, ওয়ারেজ একটু যারা বয়স্ক সেখানে কিন্তু বিএনপি আবার এগিয়ে আছে। হ্যাঁ, তো আমরা সেই জিনিসটা কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর জন্য এই জরিপগুলো আসলে একটা হেল্পফুল টুল হতে পারে, যে কোন জায়গাতে তারা ভালো করছে, কোন জায়গায় তারা অত ভালো করছে না। তো আমার কাছে মনে হয় ব্যাপারগুলোকে আসলে আমরা যদি পজিটিভলি দেখি, কারণ এই কোন জরিপ দিয়ে কিন্তু বাট ওয়ান্স अगेन আমার কাছে মনে হয় যে এই যে স্যাম্পলিং, এই নাম্বারসগুলো কারা প্রোভাইড করেছে, কোথা থেকে পাওয়া গেছে, এরকম হইতে পারে যে একটি বিশেষ সংগঠন কাছ থেকে এই নাম্বারগুলো নেওয়া হয়েছে, এটাও হতে পারে, বা কোন এলাকার এটা একেবারেই র্যান্ডম হতে নেওয়া হয়েছে, এবং যে কোনো ধরনের একটা গবেষণার পদ্ধতি বা স্ট্যান্ডার্ড মেথোডোলজি অনুযায়ী কিন্তু করা হয়েছে। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এটা কিন্তু অনেক হয়তো গতকাল এটা দেখার পরে সারপ্রাইজ হয়েছে, কিন্তু আপনার খেয়াল আছে কি না 5-6 মাস আগেও কিন্তু ইনোভেশন নামে আরেকটা সার্ভে কোম্পানি করেছিল, এবং সেখানেও রেজাল্টে খুব বেশি ডিফারেন্স ছিল তা কিন্তু না। আচ্ছা, এখন আপনি বলছেন যে র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে নাম্বারটা, তো দুইবারই কি র্যান্ডমলি সিলেক্ট করলো? কারণ আপনি তো অন্য আরেকটা অর্গানাইজেশন করেছিল, এটা আরেকটা অর্গানাইজেশন করলো। হ্যাঁ, ওইটা তাহলে তো আপনি একটু আগে বলেছেন যে একই ভোটারসকে একই মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল এই কোশ্চেনগুলো। বিআইজিডি যেটা গত অক্টোবরে করেছিল, তখন যেই 10,000 লোককে নেওয়া হয়েছিল, এইবারও সেই একই 10,000 লোককে নেওয়া হয়েছে। আমি বলছি এর বাইরেও আরেকটা অর্গানাইজেশন, ইনোভেশন একটা রিসার্চ অর্গানাইজেশন, তারাও করেছিল। তাদেরটার সাথে এটা একেবারে 100% মিল তা না, কিন্তু কিছুটা ট্রেন্ড কিন্তু, যেমন একটু আগে যেটা আপনি কথা বলছিলেন যে ইয়াংদের মধ্যে কম্পারেটিভলি জামাত একটু এগিয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু ওই সার্ভেটার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বয়স্করা যত বেশি বিএনপির দিকে ঝুঁকে থাকে, ইয়াংরা কম্পারেটিভলি একটু কম ঝুঁকে থাকে। তো একটা কিন্তু ট্রেন্ড কিন্তু ম্যাচ করে। ফাহিম মাসুর, আপনার কাছে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম যে আওয়ামী লীগের প্রশ্নে আসলে ভোটের সময় আওয়ামী লীগ যে থাকবে না, কিন্তু আওয়ামী লীগ তো আসলে সংগঠন আকারে নিষিদ্ধ হয়নি। সরকারের এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা? দেখেন, এখনো বোধহয় পুরোপুরি পরিষ্কার না আওয়ামী লীগকে মানে নির্বাচন করতে হবে কিনা, কারণ ডক্টর ইউনূস বোধহয় একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিবে। তো আমি আসলে ওই পলিটিক্যাল ডিসকাশনটায় যত না যেতে চাচ্ছি, আমার কাছে মনে হয় যে এই বিভিন্ন সার্ভে বলেন, এই সার্ভেটা বা অন্যান্য অর্গানাইজেশনের সার্ভেতে একটা জিনিস কিন্তু পরিষ্কার, এইবারের ভোটে বা আগামী ফেব্রুয়ারির ভোটে 3টা বড় ফ্যাক্টর আসলে কাজ করবে যে আসলে মানে কে ভালো করবে। একটা হচ্ছে আমাদের যে তরুণ ভোটার, কারণ আমরা এবার জানি প্রচুর নতুন ভোটার তৈরি হচ্ছে এবার, ইভেন যে নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছে সেখানেও কিন্তু একটা বড় অংশ এবছর যারা 18 বছর হবে তাদেরকেও ইনক্লুড করা হচ্ছে, নাম্বার 1। এবং এর সাথে সাথে কিন্তু কিছু প্রবাসী ভোটারদেরকেও আনা হবে। সেকেন্ড হচ্ছে মহিলা ভোটার। বাংলাদেশের কিন্তু এবারই যেটা বললাম যে 51 থেকে 52% মহিলারা ভোট দেবে, এবং মহিলারা কোন পার্টিকে বেশি সাপোর্ট করবে সেটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হয়তো
যেটা আমরা অলরেডি দেখছি যে আওয়ামী লীগ সাপোর্ট করে এরকম অংশ কিন্তু একেবারে কম না। টোটাল মানে যারা মানে অলরেডি জামাত থেকে বা বিএনপি থেকে অর্ধেকেরও বেশি কিন্তু আসলে আওয়ামী লীগের সাপোর্ট বেজ আছে। এখন যদি কোনো কারণে আওয়ামী লীগ ইলেকশন করতে না দেওয়া হয় অনেক কিছু হতে পারে, হয়তো হতে পারে যে কিছু ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যাবে আওয়ামী লীগের সাপোর্টেই, আবার অনেক জায়গায় হয়তো এই ভোটটা ডিভাইড হয়ে যাবে। আমি এখনো আসলে আজিজ ভাইয়ের সাথে পরিপূর্ণ একমত না যে আসলে পুরাটাই আসলে বিএনপির দিকে যাবে। হয়তো কোনো এটা সিট বাই সিট ভেদে হয়তো কোনো কোনো জায়গায় এটা আওয়ামী লীগের ভোটটা জামাতেও যেতে পারে, কোনো কোনো জায়গায় বিএনপিতেও যেতে পারে, একেবারে লোকাল ফ্যাক্টরের উপরে। তো সেটা একটা ভেরি ইন্টারেস্টিং একটা ডাইমেনশন হবে যে এই ভোটগুলো আসলে কোন দিকে যাবে। আচ্ছা, ফাহিম মাসুর, আপনার মন্তব্য শুনে যে এম এ আজিজ তো অনেকগুলো যুক্তি দিলেন, তার মধ্যে একটি যুক্তি হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি 50-50 হয় তখন তো আসলে অনেক সিদ্ধান্ত ঝুলে যাবে। এই সীমাবদ্ধতা আপনি দেখেন কিনা উচ্চকক্ষে পিয়ার হলে? দেখেন, আমরা আসলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে, সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু গত 3 মাস ধরে এই ব্যাপারটা নিয়ে অনেক মানে অ্যাক্টিভিজম করেছি যে আমরাও চাই এই 70% যেটা বললেন সেইটার সাথে আমাদেরও কিন্তু একই মত দ্যাট, এবং যেটা ম্যাডামও বললেন যে উচ্চকক্ষে অ্যাটলিস্ট, আমরা কিন্তু একবারও বলিনি যে নিম্নকক্ষে পিআর করা হোক এখনই, বাট উচ্চকক্ষে পিআর এটা কিন্তু আমাদের ক্ষমতার ভারসাম্যের জন্য একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। ওই ডিসকাশনে গেলে হয়তো টাইম বেশি লাগবে, বাট যেটা আজিজ ভাই বলছিলেন যে আসলে যেই সমস্যাটা এটা না হওয়ার কারণ, মানে না হওয়ার হওয়ার সম্ভাবনা নাই এই জন্য যে যেই ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবটা করেছে সেখানে কিন্তু আইন করার কোনো রেসপন্সিবিলিটি আপার হাউসকে দেওয়া হয়নি। সেখানে হচ্ছে কোনো একটা আইন যদি নিম্নকক্ষে তোলা হয় সেটা উচ্চকক্ষে রিভিউ করার জন্য দেওয়া হবে, এবং উচ্চকক্ষ যদি এটা কোনো কারণে ধরেন একমত হলো না, সেটাকে আবার ব্যাক করা হবে এবং নিম্নকক্ষের ডিসিশনটাই কিন্তু ফাইনাল হবে। অতএব এই ক্ষেত্রে সরকার মানে ডিস্টেবিলাইজ হওয়া বা কোনো আইন আটকে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই বর্তমান যেই উচ্চকক্ষে যেভাবে ঐক্যমত কমিশন দিয়েছে সেটার মধ্যে কোনো ধরনের সম্ভাবনা নাই, বরঞ্চ এটা এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে আসলে হেল্প করবে। ভিটো করার কি কোনো ক্ষমতা? না, ভেটো করার কোনো ক্ষমতা বর্তমান সিস্টেমে নেই। অতএব গরিবের ট্যাক্সের পয়সা আপারোজ করে লাভ কি? দেখেন, ট্যাক্সের পয়সা তো অনেক জায়গায় খরচ হচ্ছে, তাই না? আমি একটা বলে শেষ করি। দেখেন, বিএনপি হয়তো এট দিস মোমেন্ট তারা এটার এগেইনস্টে, কিন্তু বিএনপি কিন্তু একসময় মাথায় রাখা উচিত দ্যাট কোনো একটা এক সময় হয়তো বিএনপি হয়তো অপোজিশনে যেতে পারে, তখন কিন্তু পিআর বিএনপিকেই প্রোটেক্ট করবে। বিএনপি কিন্তু তখন মাচ মোর হয়তো বেশি ভয়েস রেজ করতে পারবে। যদি আমাদের পিআর থাকতো আজ থেকে 15 বছর আগে, তাহলে কিন্তু হয়তো শেখ হাসিনা হতে পারতো না। ফাহিম মাসুর, আপনার মন্তব্য শুনতে চাই। না, চাঁদার তত্ত্ব নিয়ে আপনি কি? না, মানে আমার তো মনে হয় যে আসলে সত্যি কথা বলতে বাংলাদেশের মানে যেটা বলা হচ্ছে যে অডিট রিপোর্ট বা ফর্মাল যে সাবমিশন, বাট আমরা এটাও জানি যে আসলে বাংলাদেশের ইভেন কর্পোরেট ওয়ার্ল্ডেও অনেক অডিট রিপোর্ট দেওয়া হয় যেটা আসলে কোনো ভ্যালিডিটি নাই, অনেক ক্ষেত্রে এটা টেম্পার থাকে। তো আমার আসলে এই কোনো আস্থাই নাই আসলে যে ইভেন ইলেকশন কমিশনে যে পার্টিগুলো মানে সাবমিট করছে এটা আসলেই কতটুক অ্যাকচুয়ালি রিফ্লেকশন কোন দলের এই রিপোর্টের উপরই আপনারা না, অ্যাটলিস্ট বর্তমান সিস্টেম অনুযায়ী কোনো ধরনের আস্থা আমি এখনো পাচ্ছি না, কারণ এর থেকে অনেক অনেক গুণ বেশি সেটা বিএনপি হোক, জামাত হোক বা অন্য পার্টি হোক খরচ করে, এবং ইনকামের আসলে তো বেশিরভাগেরই আসলে ওরকম কোনো ট্রান্সপারেন্ট সোর্স তো আমরা এখনো দেখছি না। বাট এটাও একটা চ্যালেঞ্জ আগামী দিনগুলিতে যে রাজনীতিতে ফান্ডিং এর যে স্বচ্ছতাটা, এটা কিন্তু আমরা সবসময় নাগরিক সমাজ থেকে বলে আসছি